বুকের ওঠানামার গতি বেগতিক হলো অরুর। ঘুরে গেল জানালার দিকে, তন্ময় হাসির শব্দহীনতা বজায় রেখে ঠোঁটের নিচ অংশটুকু দাঁতে চেপে ঠোঁটের নিচ অংশটুকু দাঁতে চেপে কোন চোখে চায়। ওরও ভুলবশত তার দিকে তাকাচ্ছে না। বেশ কাবু হয়েছে। নির্লজ্জের মুখ কি আর উচিত অনুচিত ভেবে চলে? নির্লজ্জের মতো তার অমন কথাটা বলা উচিত হয়নি। মুখ কি আর উচিত অনুচিত ভেবে চলে? যা হৃদয়ে আসে তাই মুখে। ওভারব্রিজের রাস্তাটা ধরতেই গাড়ির গতি কমালো তন্ময়। কাঁচটা নামিয়ে দিল দুপাশ থেকেই। আসুক বৃষ্টি, ভিজিয়ে দিক সর্বস্ব। অরু এবার নড়ে চড়ে ওঠে, ওষ্ঠে ঘেঁষেছে স্মিত হাসি। উপভোগ করছে হিম শীতল বাতাস, বৃষ্টির রিমঝিম শব্দ। হাতটা বের করে ঠান্ডা বৃষ্টির জল হাতের মুঠোতে জমাচ্ছে। তন্ময়ের চোখে হাস্য উজ্জ্বল। অরুকে পরন্ত বিকেলের এক চিলতে রোদ লাগে, এক চিলতে আদর। মানুষজন বিহীন হাতির ঝিল এখন শান্ত স্থির চিত্তে মজে। বৃষ্টির স্পর্শে আশপাশ ভেজাটে নতুন রূপ। তন্ময় ব্রিজের একপাশে থামালো গাড়িটা। ব্রিজের নিচে নদী ছুটেছে। মাথা ঘুরিয়ে তাকালো অরুর পানে। অরু তখনও বাইরে তাকিয়ে দেখছে। আদুরে দুজন কপত কপতির বৃষ্টি বিলাস। অন্যদের এত দেখার কি আছে? কি দেখছিস? অরু ফিরে তাকালো, এক পলক চেয়ে বলল, বাইরে বৃষ্টি। ওয়েদার ঠান্ডা, বাতাসও ছেড়েছে। বৃষ্টির এক একটা ফোঁটা ঠান্ডা। ভেজার দরকার নেই, ঠান্ডা লাগবে আর জ্বর তো মাস্ট। আচ্ছা, ভিজবো না, তবে ঘুরবো, ঠিক আছে? অরুর এখনই ঠান্ডা অনুভব হচ্ছে, গায়ে কাঁটা দিয়ে উঠছে। ভিজলে কেঁপে কেঁপে অস্থির হয়ে হবে সর্বাঙ্গ। না ভিজাই উত্তম হবে বলে মনে করলো। তন্ময় বেশিক্ষণ সেখানে গাড়ি থামিয়ে রাখলো না। কিছুক্ষণ থেকেই পুনরায় গাড়ি চলতে শুরু করলো। উল্টো পথ ধরে এগোচ্ছে এবার। পরের দিন রাতে জয়তুল বেগম রাতের খাবার সেরে সবাইকে লিভিং রুমে উপস্থিত হতে বলেন। তিনি চাচ্ছেন মেয়ে জামাই নাতিপুতিদের নিজের সঙ্গে সিলেট নিতে। একটু ঘুরে ফিরে না হয়ে আসবে সবাই। সেই কত বছর পূর্বে একবার গিয়েছিল। শাশুড়ি মায়ের আবদার ফেলতে পারছিলেন না মোস্তফা সাহেব। আবার সে পুরোপুরিভাবে ব্যস্তও আছেন। তাও তিনি ভাবার সময় নিলেন। আড়ালে আবডালে বাড়ির অন্য সদস্যদের সাথে আলাপ আলোচনা করতে এলেন। ওরও দীপ্ত, সাবিহা, রুবি ওরা এক পায়ে রাজি। যাবেই যাবে, পারছে না এক্ষুনি ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়তে। মোস্তফা সাহেব ছেলের মতামত চাইলেন। তন্ময় তখন অরুর খুশিতে উজ্জ্বল মুখখানা দেখাচ্ছে। ঘোরাফেরার সম্পর্কে মেয়েটা সদাই মই হাতে দাঁড়িয়ে, গলায় থাকা শ্বাসটুকু ফেলে শেষমেশ বলে, যাওয়া যায়। পরের দিন মোস্তফা সাহেব সিদ্ধান্ত নিলেন তারা সবাই সিলেট যাবেন। কিছুদিন ঘুরে আসবেন পরিবার নিয়ে। মস্তিষ্ক সতেজ হবে। তার পরের দিনই গোছগাছ শুরু হয়। সন্ধ্যার পরপর রওনা দেবেন। তন্ময় অফিসে ছিল সেদিন। কাজকর্ম যতটুকু পেরেছে গুছিয়ে ফেলেছে। ইতিমধ্যেই সকলে তৈরি হয়ে নিজস্ব লাগেজ হাতে লিভিং রুমে দাঁড়িয়ে। তার জন্যেই যত অপেক্ষা সবার। তন্ময় দ্রুত ফ্রেশন আপ হতে উপরে ওঠে। নিজের রুমে ফিরতে ফিরতে শার্টের হাতার বোতাম খুলতে ধরেছে। দু হাতার বোতাম খুলে হাত বাড়ায়, বুকের দিকের সবগুলো বোতাম খুলতে। ঘরে ঢুকতে ঢুকতে অঙ্গ প্রত্যঙ্গ ল্যাপটানো শার্ট পরিপূর্ণভাবে খুলে নিয়েছে। হঠাৎ পদচারণ স্তব্ধ হয়। দৃষ্টি থাকে অরুতে। অরু দাঁড়িয়ে তার কাবার্ডের সামনে। হাতে সাদাটে রঙের শার্ট, ভাঁজ করে লাগেজ গোছাচ্ছিল। ও নিজে পরিপাটি ভাবে তৈরি। সাজগোজ করেছে সামান্য। চুলগুলো আধখোলা বিরুনিতে বেঁধে এক কাঁধে ফেলে রেখেছে। আপাতত ওর দৃষ্টি তন্ময়ের ওপর পড়ল। ওষ্ঠদ্বয়ের মাঝে সামান্য ফাঁক হয়ে গেল মুহূর্তেই। আঁখি দুটো বড়সড় আকারে রূপান্তরিত। দৃষ্টি তন্ময়ের উন্মুক্ত বুকে নিবদ্ধ। তন্ময় সে সময় এক ভ্রু উঁচু করে চায়। লজ্জা জড়িত অরু নজর ফিরিয়ে নেয়। অপ্রস্তুত সে হইচই ফেলে দ্রুত পদক্ষেপ ফেলে বেরিয়ে গেল। তন্ময় ওর যাওয়ার পথটা দেখে নিঃশব্দে হাসে। শার্ট বিছানায় ছুঁড়ে লাগেজের দিকে এগোয়। কিছুই পরিপাটি করে গোছানো। তাদের এই সিলেট ভ্রমণ পথ ছিল অতুলনীয়, আনন্দের।
বিশেষ কিছু মুহূর্তের। তন্ময় 24 ঘন্টাই অরুকে পাশে পেয়েছে, দেখেছে তাদের আলাদাভাবে একান্তভাবে এক অনুভব প্রকাশের রীতিনীতি চলছিল, যেন সব ঠিকঠাক ছিল, একদম যেন মেঘের দেশে স্বপ্নের বাড়ি। তারপর হঠাৎ করে অরু ভীষণ জ্বরে আক্রান্ত হলো। জ্বর ছুতেই ওর আঁখি দুটিতে ভর করে অন্যরকম চাহনি, যেই চাহনিতে তন্ময় পরিচিত নয়। সে কখনো এই অন্যরকম অরুকে দেখেনি, জানেনি। বিষণ্ণতা ওর মুখশ্রীতে লেপ্টে, মনে হচ্ছে ওর ভেতরে বসবাস করা আদুরে আত্মাটা আর নেই। ডাকলে শোনে না, কথাবার্তা বলে না। তন্ময় ওর এই রূপে চিন্তিত হয়, ব্যথিত হয়। হৃদয় জ্বলে পুড়ে ছারখার হতে শুরু করে। অসহ্য রকমের যন্ত্রণা তার সর্বাঙ্গ জুড়ে। তারপর হুট করে কাউকে কিচ্ছুটি না জানিয়ে চাকা ফিরে গেল 105 ডিগ্রি জ্বর নিয়ে। কেন এমন করলো? কি কারণ? তন্ময় কি অজান্তে ওকে কষ্ট দিয়েছে, নিরাশ করেছে? না হলে তার অরু এমন করার মেয়ে নয়। তন্ময় তখন দিশেহারা পথভ্রম। মোস্তফা সাহেব ছেলের এমতো অবস্থা দেখে অস্থির হন। কাঁধ ছুঁয়ে শুধান, কি হয়েছে আব্বা, এমন করতেছো কেন? অরুর কি হয়েছে বাবা? ও চিন্তা হচ্ছে খুব। চলো আজই রওনা দেই, আমি গাড়ি রেডি করতে বলি। চিন্তা করে না। অত্যন্ত চিন্তিত মোস্তফা সাহেব বেরিয়ে পড়েন। আজই ঢাকা ফিরবেন সিদ্ধান্ত নেন। তন্ময় মাথা নুইয়ে বসে রইল, চক্ষু দুটো লালছে, হাতে সেলফোন। 45টি কল ইতিমধ্যে দিয়েছে, 20-এর অধিক মেসেজ, একটা কলও রিসিভ হয়নি। মেসেজের কোনো জবাব আসেনি, উল্টে ফোন বন্ধ করে ফেলেছে। তন্ময়ের চোয়াল শক্ত হয়, হাতের ফোনটা আছড়ে ফেলে ফ্লোরে। ভেঙে চুরে লণ্ডভণ্ড হয় ফোনটি, দাঁতে দাঁত পিষিয়ে বিড়বিড়িয়ে ওঠে। এই কাহিনীর উপযুক্ত কারণ তুই দেখাতে না পারলে তোকে আমি খেয়ে ফেলবো, জাস্ট খেয়ে ফেলবো। তন্ময় নির্বোধ নয়, বরঞ্চ বলা যায় জ্ঞানী মানুষ সে, যার রীতিমতো ম্যাথামেটিক্স পছন্দের সাবজেক্ট ছিল, যে সারাদিন কষে কষে অঙ্কের এক একটি সূত্র মনে রেখে অঙ্কের মিলন ঘটাতো, যার হায়ার ম্যাথামেটিক্সে সর্বোচ্চ নাম্বার উঠত। অবশ্যই সে বুঝে নিয়েছে অরুর বিদ্বেষী হৃদয়, না হলে তার অরু এমন কেন করবে? এহেন আচরণ অরুর পার্সোনালিটিতে নেই। সে বৈরাগী হবে, তবুও তন্ময় থেকে কিঞ্চিত দূরত্বে যেতে রাজি নয়। তাহলে কি এমন ঘটল যার কারণ ধরে এতটা দূর এগিয়েছে? এ যাত্রায় মোস্তফা সাহেব ফিরলেন গাড়ির বন্দোবস্ত করে। পুত্রের চিন্তিত মুখমণ্ডল দেখে দীর্ঘশ্বাস ফেলেন, মস্তিষ্কের জটিলতার দড়ি খুলতে বলেন। রাতের খাবার খাবি আয়, বেরোবে কিছুক্ষণের মধ্যেই। তন্ময়ের কণ্ঠ চমৎকার দৃঢ় শোনালো। শুনুন বাবা, আপনি আমাকে দু হাতে গলা টিপে মেরে ফেলুন, তারপর সব শান্তি। আপনিও চরম শান্তি পাবেন, ফুর্তিতে আমোদে ঘুমাবেন। কথাটুকু শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ালো না, হনহনিয়ে বেরিয়ে গেল। পুত্রের এহেন কার্যকলাপে বাক্যে মোস্তফা সাহেবের পিতা নামক অনুশোচনাকারী হৃদয়টা এবার চুপসে এইটুকুন হয়ে গেল। সরল মুখটুকু নেতিয়ে এলো। পুত্রের আপনি সম্বোধন জানান দিচ্ছে আজ তাদের পিতা পুত্রের মধ্যে ভয়াবহ যুদ্ধ নামক সংঘর্ষ হবে। পুত্র তার রেগে মেগে অস্থির এক প্রকার। এখানে মোস্তফা সাহেবের দোষ কোথায়? সে শুধু চেয়েছে সারাটি জীবন যেন তাদের পুরো পরিবারের সম্পর্ক অনড় রয়, কোনো ভাঙন যেন ছুঁতে না পারে। এতটুকু চেয়েই তো পুত্রের নিকট আবদার রেখেছে অরুর চারিপাশে না ঘুরতে। অরুটা ছোট, অবুঝ, এখন হয়তো ওর তন্ময়কে পছন্দ। বুঝদার হয়ে যদি পছন্দ না হয়, বয়সের ব্যবধানে দুজনের বোঝাপড়াতে যদি কমতি রয়ে যায়, তখন কি হবে? বিয়ে দিয়ে তারপর যদি বিয়েটা না টিকে, শুধু ওদের সম্পর্ক নয়, সঙ্গে তার যত্নে গড়ে তোলা সংসারখানা চুরমার হয়ে যাবে। তার ওপর সে জানে না ছোট ভাইয়ের মতামত। কন্যার মাতা হিসেবে সুমিতা বেগমেরও তো সম্মতি প্রয়োজন। সেক্ষেত্রে মোস্তফা সাহেব এখনই অনুভব করতে পারছেন সুমিতা বেগম খুব করে চাচ্ছে নিজ ভাইয়ের ছেলের হাতে অরুকে তুলে দিতে। অবশ্য সেটা তিনি কখনোই হতে দেবেন না, বেঁচে থাকতে তো নয়ই। এ যাত্রায় এসে খুব করে বুঝে নিয়েছেন পুত্রের অনুভূতি। অরুকে না পেলে পুত্র তার সন্ন্যাসী হয়ে উঠবে নিশ্চিত। আর যাই হোক, মোস্তফা সাহেব নিজের একমাত্র পুত্র হারাতে চান না।
ধীরে সুস্থে সব হাতের মুঠোয় আনবেন তিনি। পূর্বে অরুটা একটু বড় হোক, মেয়েটা বড্ড ছোট। তার মেয়ে সাবিহা এই বয়সে এসেও পড়াশোনা চালাচ্ছে স্বাধীনভাবে। এখনও নিজ মেয়ের বিয়ে শাদির কথা ভাবছেন না। তাহলে তিনি কোনো মুখ নিয়ে ছোট ভাইয়ের সম্মুখীনে ওর ওইটুকু মেয়েটাকে চাইবেন? লজ্জাবোধ বলতে তো তার কিছু আছে নাকি? সে তো নিজ পুত্রের মতো পাতলা চেহারার নন। খাওয়া দাওয়া বড় দূরের বিষয়। তন্ময় কাপড় চোপড়ও পরিবর্তন করেনি, সেভাবেই ড্রাইভিংয়ে বসেছে। একে একে সকলে উঠে বসতেই গাড়ি ছেড়েছে। সম্পূর্ণ রাস্তা খামোশ রূপে রইল, মুখে টু শব্দও করেনি। বসবার ভঙ্গিমা এতগুলো ঘন্টায় একবারও পরিবর্তন হয়নি, না হয়েছে নড়চড়। গাড়িটিও এক মুহূর্তের জন্য থামেনি, এক নাগাড়ে ছুটছে অহর্নিশ। মোস্তফা সাহেব উদাস হতাশ, ওদিকে স্ত্রী তার সব কিছু থেকে অবুঝ। কি সুন্দরভাবে বেশ আমোদে ঘুমিয়ে চলেছে। আহারে, মোস্তফা সাহেবের নিজের জন্যে নিজের ভালো ধরনের মায়া হলো। তখনও সূর্যোদয় হয়ে ওঠেনি। আধারে আধারে হাবভাব, পাখিদের ওড়াউড়ি না হলেও কিচিরমিচিরের ধ্বনি কর্ণকুহরে প্রবেশ করছে। সবে মাত্র গাড়িটা এসে পৌঁছলো শাহজাহান বাড়ির দোরগোড়াতে। নিরাপত্তা ছিন্ন ভিন্ন করে উচ্চ শব্দে সদর দরজা পেরিয়ে ভেতরে চলে এলো। গাড়ি থামতে দেরি তন্ময়ের, নামতে নয়। দ্রুততম গতিতে এক একটি নিঠুর পদক্ষেপ জমিনে ফেলে ভেতরে ঢুকলো। আনোয়ার সাহেব বসে লিভিং রুমে। তন্ময়কে ঢুকতে দেখেই উঠে দাঁড়ালেন। মেয়েকে নিয়ে ফিরে তিনি আর ঘুমোতে চাননি। তন্ময় সিঁড়ির দিকে ছুটল, পদচারণ না থামিয়ে বলে উঠল তাগাদার সহিত, কি অবস্থা এখন? ওর জ্বর কমেছে চাচু? ডক্টর আঙ্কেলকে আসতে বলেছিলে? এসেছিল, দেখে গেছে। জ্বর আছে এখনো, আগের থেকে কম। আমি দেখে আসি। তন্ময় পলকের মধ্যে সিঁড়ি গলিয়ে করিডোর ধরে চলে এলো অরুর কক্ষের সামনে। দরজা লাগানো, আলগোছে শব্দহীনতা অবলম্বন করে খুলল। আধারে কক্ষে বাতি চালালো। ওরও ঘুমিয়ে, শরীরে বেবি কম্বল মেলে দেওয়া। দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বিছানার সামনে অগ্রসর হলো। কোমর ঝুঁকিয়ে চাইল প্রেয়সীর কান্নারত মুখপানে। চোখের জল গালে লেপটে শুকিয়ে আছে। ফ্যাকাশে মুখখানা দেখে তন্ময়ের হৃদয় যন্ত্রণায় ছটফট করে উঠল। হাত বাড়িয়ে এলোমেলো কেশগুলো যত্ন সহকারে মুখমণ্ডল থেকে সরালো। ঘুমের মধ্যেই মুখ ফসকে আর্তনাদ করছে অরু। তন্ময় শক্ত করে চোখজোড়া বন্ধ করে নিল। কেন করছে এমন মেয়েটা? নিজেকে এভাবে কষ্ট কেন দিচ্ছে? মাথা থেকে হাত সরে এবার গাল ছুলো। পরপর বন্ধ নয়ন যুগল। নিষ্পাপ প্রাণহীন মুখপানে বেশ কিছুক্ষণ চেয়ে ওষ্ঠদয় এগিয়ে নিল। কপালে চুমু খেতেই পদচারণে ধ্বনি কর্ণগোচর হলো। চটপট সোজা হয়ে দাঁড়ালো। ভদ্রতার সূচক দূরত্ব বাড়ালো বিছানা থেকে। সকলে চলে এসেছে একসাথে। সাবিহা অরুর বিছানায় উঠে গেল, জানালো অরুর সাথেই থাকবে। জবেদা বেগম পাশে বসে অরুর মাথা বোলালেন। মোস্তফা সাহেব অদর হতে দেখে পরপরই আনোয়ার সাহেবের সাথে বেরিয়ে এলেন। তন্ময় সেভাবে দাঁড়িয়ে থাকলো। নিখুঁত দৃষ্টিতে দেখলো শয্যাগত অরুকে। জবেদা বেগম সহ রবি বেরিয়ে যেতে রয়ে গেল তন্ময়। সাবিহা, দুই ভাই বোন। সাবিহা ঢোক গিলল। বড় ভাইয়ের গম্ভীর মুখখানা দেখে তোতলানো সুরে প্রশ্ন করল, তুমি কি থাকতে চাচ্ছ ভাইয়া? তন্ময় ডান ভ্রু উঁচু করে চাইল। সাবিহা বোকা ছোকা হাসিটা হাসতে গিয়েও ব্যর্থ। তন্ময় চোখ রাঙালো, তড়িৎ বেরিয়ে এলো। নিজ কক্ষে প্রবেশ করে দরজা লাগিয়ে স্থির দাঁড়িয়ে রইল। দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো মুখ দিয়ে। সর্বোচ্চ শক্তিতে একচিত্তে খুলতে থাকলো অঙ্গ প্রত্যঙ্গে চড়ানো টি শার্ট। নিদ্রালো মস্তিষ্কে অশান্ত মনে এক সাংঘর্ষিক রাত পেরিয়েছে আজ সে। ৩-৪ দিন টানা প্রেয়সীর আদুরে মুখখানার দেখা সাক্ষাৎ মিলল না, কণ্ঠখানাও শোনা হয় না। ওর উচ্চ কণ্ঠের হাসি ঠাট্টা নূপুর ধ্বনি সবকিছু আবছায়া। দরজাতে করাঘাত করে ডেকেও লাভ হলো না। শুক্রবার ছিল সেদিন। বাসাতেই তন্ময়, অফিস নেই আজ, ছুটির দিন বলে কথা।
বেলা করে উঠেছে ঘুম ছেড়ে। ইদানিংকাল রাতে ঘুম হয় না, নির্ঘুম কাটিয়েছে প্রত্যেকটি রাত। সিগারেটও ভালো রকমের খাওয়া হয়েছে। বন্ধু বান্ধবদের পাল্লায় না পড়লে এত সিগারেট খাওয়া হয় না তার। এ যাত্রায় ঠিক কী কারণে সিগারেট টানছে তন্ময় নিজেও জানে না। নিজ কক্ষ ছেড়ে বেরোতেই নজর ফেলল অরুর কক্ষে। দরজাটা খোলা আগের মতো। তন্ময়ের হৃদয় উসখুস করলো ভেতরে ঢুকবে পূর্বেই চিরচেনা মেয়েলি কণ্ঠেশ্বর কর্ণগোচর হলো। ধ্বনি ভেসে আসছে নিচ থেকে। তন্ময় দ্রুত নামলো সিঁড়ি বেয়ে। দুয়ারের সামনে মোস্তফা সাহেব বড় ধাঁচের দুটো ইলিশ মাছ দুহাতে দাঁড়িয়ে। এত বড় জলজ্যান্ত মাছ দেখে সকলে উৎফুল্ল। অরুও আগেকার ন্যায় বেশ চঞ্চল। মাছ একটা নিচু হাতে নিতে এগিয়েছে। মোস্তফা সাহেব এসে এগিয়ে দিলেন একটি মাছ ধরতে। এক হাতে নয়, অরুকে দু হাতে ধরতে হলো। এতটা ভারী যে সে একটাই তুলতে ব্যর্থ প্রায়। তন্ময় নিশ্চুপে নিচে নেমে এলো, দাঁড়ালো অরুর পেছনে। অগোচরে দেখে নিচ্ছে অরুর প্রফুল্ল বদন, খুশিতে আটখানা মুখশ্রী। তার বুকে এমন ভয়াবহ রকমের যন্ত্রণা দিয়ে এখন দিব্যি আছে। মাছটা মোস্তফা সাহেবকে ফেরত দিয়ে ঘুরলো অরু। মুহূর্তেই মুখোমুখি হলো তন্ময়ের। তন্ময় মুখ খুলবে কিছু বলবার জন্যে পূর্বে অরু এক পলক চেয়ে অন্যদিকে চলে গেল। এহেন কাণ্ডে তাজ্জব না বনে পারল না তন্ময়। আশ্চর্য! সন্ধ্যার পরের ছাদ পার্টি আজ সাবিহা আয়োজন করেছে। ছাদে বড় রকমের দুটো কার্পেট বিছিয়ে নিয়েছে। এক এক করে নিয়ে আসছে হরেক রকমের খাবার দাবার, ড্রিঙ্কস, দুটো মিনি মিউজিক বক্স, সঙ্গে গিটার। অয়ন হাজির হয়েছে সন্ধ্যার পরপরই। সেও হাত লাগিয়েছে। রবি আকাশও বসে নেই, এটা ওটা করছে। তন্ময় দীপ্তর ডাকে বেরুলো। অরুর কক্ষে দাঁড়াতেই দীপ্ত ছুটলো অরুকে ডাকতে। অরু পরিষ্কার কণ্ঠে বলল, যাব না, তুই যা। তন্ময় পা বাড়ালো অরুর কক্ষের ভেতর। অরু বারান্দায় দাঁড়িয়ে উদাস মনে তন্ময়কে অনুভব করেও ফিরে চাইল না। তন্ময় রাগ সংবরণ করলো। ক্ষিপ্ত মেজাজ লুকিয়ে যথাসম্ভব শান্ত গলায় শোনালো, কেন যাবি না? মন চাইলো তাই। তন্ময়ের বলতে ইচ্ছে করলো, তোর মন কি আমাকে খুন করতে চাইছে? সেটাই কর তাহলে। তোরা মিলেমিশে আমাকে মেরে নদীতে ফেলে দে। মুখে বলল। তাড়াতাড়ি আয়, দ্বিতীয়বার যেন বলতে না হয়। তন্ময় বেরিয়ে এলো। ছাদে এসে দেখলো সাবিহা সবকিছু পরিপাটি করছে। বড় ভাইকে দেখে সাবিহা শুধালো। কই অরু? তন্ময় গম্ভীর মুখে জবাবে বলল, ঘরে। সাবিহা আর প্রশ্ন করলো না, ছুটল অরুকে আনতে। অয়ন পাশে এসে দাঁড়িয়েছে তন্ময়ের। দুজনের এটা ওটা নিয়ে কথাবার্তা শুরু হলো। তন্ময় অন্যমনস্ক হয়ে উঠছে আর চোখে চাইছে দরজার দিকে। এ যাত্রায় দেখা মিলল সাবিহার, পেছনে অরু। দুজন আসতেই শোরগোল আরম্ভ। অরু এক কোণে বসলো ঠিক রুবির পাশে, তার পাশে দীপ্ত। তন্ময় বসেছে আকাশ অয়নের পাশে। সে সকলের কীর্তিকলাপ দেখছে মনে হলেও আর চোখে ধ্যান জ্ঞান একজনেতেই সীমাবদ্ধ। অরু চুপচাপ বসে হুটহাট অনিচ্ছুকভাবে দু একটা বাক্য ছুড়ছে। তন্ময় অরুর আনন্দের ছিটে ফোঁটা অনুভব হলো না। দুজনেই অন্য দেশে বিরাজ করছে। অয়ন মুখে জিজ্ঞাসাও করে নিয়েছে আজ অরুর কি হলো। অরু কোনো মতে হেসে বলেছে শরীর খারাপ। ব্যাস এতটুকুই। রাত 9টা পর্যন্ত গান বাজনা হলো। আরও ঘণ্টাখানেক চলতে তবে বাধা হলেন মোস্তফা সাহেব। তিনি গম্ভীর মুখে আদেশে ছুড়েছেন এসব থামিয়ে নিচে নামতে। অরু যেন তাই চাচ্ছিল। মোস্তফা সাহেবের সঙ্গেই নেমে গেল চট জলদি। দৃশ্যমান রূপে আধার নামলো তন্ময়ের সুদর্শন মুখমণ্ডল জুড়ে। সাবিহা এ যাত্রায় আর নিশ্চুপ রইতে পারল না। সকলে নিচে নামলেও সে দাঁড়িয়ে থাকলো। অগ্রসর হলো একা দাঁড়িয়ে থাকা বড় ভাইয়ের দিকে। তন্ময় পকেটে হাত নিয়েছিল সিগারেট ধরাবে বলে। সাবিহাকে দেখে সে ভাবনা মস্তিষ্ক হতে বাদ দিল আপাতত। প্রশ্নবোধক চোখে চাইতে সাবিহা দৃঢ় কণ্ঠে জানালো, বড় মামা চাচ্ছিলেন তোমাকে মেয়ের জামাই করতে। মা এক দফাতে মুখের ওপর না করতে পারেনি, ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে তোমার সময় প্রয়োজন। কিন্তু তারা এক প্রকার ভেবেই নিয়েছে
বিয়েটা হবে। সেই সূত্রে হয়তো ওরকেও বলেছে। তন্ময়ের গা রাগে রিরি করে উঠল, দাঁতে দাঁত চেপে শক্ত করলো চোয়াল, মুঠোবন্দি হলো হাত জোড়া, ফুলে ফেপে উঠল কপালে নীলচে শিরা উপশিরা। বাড়ি ঘর ভেঙে ঝলসে দিতে পারলে হয়তো শান্তি মিলত। বুকের ওঠানামার গতি অস্বাভাবিক ভাবে দ্রুত, শ্বাস প্রশ্বাসও চঞ্চল। সাবিহা বড় ভাইয়ের এরূপ দেখে চুপসে দাঁড়িয়ে রইল। তন্ময় বড় বড় পদচারণে ছাদ থেকে নেমে এলো, সোজা সাপটা এসে দাঁড়ালো লিভিং রুমে। মোস্তফা সাহেব সংবাদ দেখছেন। আমোদে টেলিভিশন দেখতে থাকা পিতার মুখে বাক্য ছুড়ল। বাগানে এসো, কথা আছে। কথাটুকু শেষ করে হনহনিয়ে বেরিয়ে এলো বাড়ি থেকে। মোস্তফা সাহেব আশ্চর্যের সপ্তম হতে নেমে কিছু চললেন। তার আসতে দেরি, পুত্রের ক্রোধান্বিত কণ্ঠ ভেসে আসতে দেরি হয়নি। এই বিয়ের বিষয়ে কই থেকে আসলো? এই কলি পলি কোন আসমান ভেদ করে নামলো? আমার শান্ত স্থির জীবন তছনছ করে তুমি আরাম করে টেলিভিশন দেখছো? আমাকে কেটে টুকরো টুকরো করে টেলিভিশনে সেট করে দেখলে বেশি আনন্দ পেতে না? মোস্তফা সাহেব অবুঝ সাজলেন। কি সম্পর্কে বলছো আমি বুঝতে পারছি না। তন্ময়ের লম্বা সরু নাকের পাটা ফুলে ফেপে উঠছে। মোস্তফা সাহেব হাল ছাড়লেন, দীর্ঘ নিঃশ্বাস টেনে নিয়ে বলেন, তোমার মামা চাইছিলেন নিজেদের মধ্যে বিয়ে শাদী হোক। তোর মা তাই আমার সাথে আলাপ করেছিল এই বিষয়ে। সে মুখের উপর না করেনি, ভদ্রতা বজায় রাখতে বলেছে। তোর মতামত জেনে জানাবে। তোমার স্ত্রীর ওই সামান্য ভদ্রতা এখন আমার গলায় দড়ি হয়ে দাঁড়িয়েছে। পরিষ্কার কণ্ঠে ওই বাড়িতে পাকাপোক্তভাবে জানাও এসব ড্রিমস না দেখতে। তুমি না পারলে বলো, আমি গিয়ে বলি। মোস্তফা সাহেব বোঝানোর স্বরে বললেন। আমি বলবো, শোন। তন্ময় শুনল না, বাড়ির ভিতরে ঢুকে গেল। হৃদয়টা অশান্ত হয়ে আছে। মেয়েটা ভীষণ ব্যথিত হয়ে নিশ্চয়ই। ওকে চেনে তাকে? এখনো কি বোঝেনি বিন্দুমাত্র? বোঝেনি বলেই ওসব থার্ড ক্লাস কথা মেনে নিয়ে অভিমান করে বসে। তন্ময় এলো সাবিহার কক্ষের সামনে। দরজায় করাঘাত করতে বেরিয়ে এলো সাবিহা। তন্ময় বলল, মেঘ ডাকছে, বৃষ্টি হবে। ছাদে মিউজিক বক্স দুটো রয়ে গেছে, ওরুকে গিয়ে বল এক্ষুনি নিয়ে আসতে, ভিজে যেতে পারে। সাবিহা বিহবল না হয়ে পারল না। তার দুষ্টুমি ভঙ্গিতে বলতে ইচ্ছে করলো, তুমি গিয়ে নিয়ে এসো, অথবা আমি গিয়ে নিয়ে আসি। ওরুকেই কেন যেতে হবে? তবে তা প্রকাশ করা অসম্ভব। মনে থাকা বাক্যগুলো মনেতেই রেখে দিল। চুপসে মাথা তোলাই কোনো মতে। তন্ময় চলে গেল অন্যদিকে। সাবিহা লুকিয়ে হাসল। ঘুরে ফিরে ভাই তার নিশ্চিত ছাদে যাবে। আষাঢ় মাস, অর্থাৎ এই ধবধবে নীলা সাদাটে আসমান ফের পর মুহূর্তেই মেঘলাটে হয়ে নামে অঝরে বর্ষণ। রাত্রির এক প্রহরে হয়তো অর্ধখণ্ডিত চাঁদের উদয়ন ঘটে। সেই চাঁদ কালো মেঘে ঢেকে যেতে সময় নেয় মিনিট খানেক। আজ ভর সন্ধ্যাতে ফকফকে পরিষ্কার আকাশের দেখা মিলেছিল। এই মুহূর্তে কালো কালো মেঘে ঢাকা পরিপূর্ণ আসমান। বজ্রপাত পড়ছে উচ্চ ধ্বনি তুলে। এহেন ধ্বনিতে খোলা আসমানের নিচে দাঁড়ালে সর্বাঙ্গ কেঁপে ওঠা সাধারণ বিষয়। সেক্ষেত্রে ধরা যায় তন্ময় ভিন্ন বটে। তার না কাঁপছে শরীর, আর না বুকের ভেতরটা। বেশ সাবলীল দাঁড়ানোর ভঙ্গিমা। দাঁড়িয়েছ ছাদের এক কোণে ঘেঁষে, দৃষ্টি অদূর ছাদের দরজায়, যেন অদৃশ্য কোনো হিসেব নিকেশের ছন্দ পতন ঘটাচ্ছে। ফিনফিনে পাতলা আলোতে চারিপাশটা আধারে। এ যাত্রায় বড় ধাঁচের এক ফোঁটা তীক্ষ্ণ বৃষ্টি পড়ল ডান হাতের ওপর। পরপর এক এক করে পড়তে থাকলো। জানান দিচ্ছে ঝুম বর্ষণে মাতাল হবে পৃথিবী ক্ষণিকের মাঝে। এই মুহূর্তে নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো নূপুর ধ্বনি। কর্ণগোচর হতে হেসে ওঠে তন্ময়। আধারে মিলিয়ে যেতে কর্নারের দিকটাই এগুলো। ওরও উঠে এসেছে ছুটে, এদিক ওদিক ছুটছে ছাদের প্রান্তরে। মিউজিক বক্স কোথায়? সে তো মিউজিক বক্সের চ অব্দি দেখছে না আশেপাশে। পরিষ্কার পরিচ্ছন্ন খোলামেলা ছাদ। আধারে হলেও তো সে এতটা অন্ধ নয় যে মিউজিক বক্স দেখতে পাবে না। আশ্চর্য,
পই পই করে সাবিহা বলেছে বক্স দুটো যত্ন সহকারে নিয়ে আসতে। ওরু আরও 2-3টে ঘুরপাক দিতে চাইলো। সেই চাওয়া পূরণ ধারার এক পর্যায়ে মানব ছায়া দেখে চমকে ওঠে। ভয়ে শিরা উপশিরা বেয়ে ঘাম ছোটে। চিৎকার দেবার পূর্বে দেখতে পায় মানব ছায়ার মুখমণ্ডল। তন্ময় এগিয়ে আসছে। ওরু যেন 1 সেকেন্ড ভাবলও না। পূর্বে পাঁচজোড়া কাজ শুরু করে দিয়েছে নিজ গতিতে। পালাবে পালাবে ভাব। ছুটন্ত ওরুকে ধরতে পলকও ফেলতে হয়নি তন্ময়ের। এতটুকুন মেয়ে একটা, তন্ময়ের মতো বড় বড় দুটো পায়ের মালিকের সঙ্গে পারার কথা নাকি? ওরু ঘাবড়ালো না। পূর্বের ন্যায় লজ্জিত কিংবা চমকালো না। উল্টে বড় বড় নয়ন যুগল ছোট করে কপালে ভাঁজ ফেলে চোখ রাঙালো। দারুণ তো। তন্ময়ের মনে হলো ওরুর চোখ রাঙানো এক অন্য রকম আর্ট, ভিন্ন রকমের স্বাদ। কি তেজস্বিনী রূপ! এরূপ সে পূর্বে দেখেছে বলে মনে হচ্ছে না। ওরুর কণ্ঠেরও চমৎকার পরিবর্তন হলো। কণ্ঠে যেন ক্রোধ ঝর্ণা ধারা ঝরছে। ছাড়ুন। ওর কাঠখোট্টা কথাটুকুতে তন্ময়ের দুপাশের ঠোঁটের কোণ প্রসারিত হতে চাচ্ছে, তবে সেটা এখন করা যাবে না। তার গাম্ভীর্যতার ইমেজ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে ফ্লোরে গড়াগড়ি খাবে। তখন অরুটা আর ভয় পাবে না। ওকে হাতে রাখার কৌশল হচ্ছে তার এই গম্ভীর মুখটা। সেই গম্ভীর মুখটাই হৃদয় উঁচিয়ে বলল, কথা আছে, দাঁড়ার সামনে। শুনবো না। জবাবটা যেন জিহ্বাতে রাখা ছিল অরুর। হাতটাও ছাড়ানোর প্রয়াস সে কম করছে না। তাতে কি, নিত্য ব্যায়াম করা তন্ময়ের শক্তির সঙ্গে আদতেও পারবে? প্রশ্নই আসে না। বিন্দুমাত্র সুযোগ নেই সেটার। অরুণ নরম হাতটা টেনে নিজের সামনে এনে দাঁড় করালো তন্ময়। কণ্ঠ নামিয়ে শুধালো, এই তোর বিশ্বাস? এতটুকু চিনিস আমাকে? অরুর ক্রোধ অভিমানে রূপান্তরিত হলো চোখের পলকে। একটি নিঃশ্বাসে পূর্বে শুকনো মুখটুকুতে বিচিত্রিত অমাবস্যাজনিত মেঘ জমল মুহূর্তেই। পলক ফেলল অন্য পাশ চেয়ে। বিড়বিড়িয়ে জবাবে বলল, আমার বিশ্বাস আর চেনা দিয়ে কার কি? তন্ময় মাথা নুইয়ে ফেলল। অরুর মাথা বরাবর, চোখ বরাবর নিজের চোখ মুখ আনার বৃথা চেষ্টা চালালো। নরম তুলতুলে হাতটা গভীরভাবে ছুলো। কণ্ঠে নম্রতা এনে প্রশ্ন বাণ ছুড়ল, কিছু নয় তোর? তাহলে এমন আচরণ কেন করছিস? আমাকে অ্যাভয়েড করার রিজন কি দাঁড়াচ্ছে? বৃষ্টির মাত্রা বাড়ল। রিমঝিম ধ্বনি তুলে ভিজিয়ে তুলেছে চারিপাশটা। তন্ময়ের টি শার্ট ভিজে অঙ্গ প্রত্যঙ্গে লেপ্টে। অরুর আরও করুণ অবস্থা। সেদিকে এক প্রকার দৃষ্টি তন্ময় নিচ্ছেই না। এক চিত্তে চেয়ে ওই মুখপানে। চোখের ওপরে এসে ভিড় জমানো ছোট ভেজা চুলগুলো। তার মুখের নম্রতা কণ্ঠের নম্রতাকে বহু গুণে বাড়িয়ে তুলল। অরু চোখ তুলে চাইল। নাকের পাটা দুটো ফুলে ফেপে উঠছে। অভিমানী রূপে বলে ওঠে, আমি একটা বেহায়া আর বড় রকমের ছ্যাঁচড়া। না হলে কি এভাবে অন্যের ভবিষ্যৎ জামাইয়ের পেছনে ঘুরে বেড়াই? আমার আত্মসম্মান নেই? ঘেন্না নেই? অরুর বাকিটুকু কথাটা আর পূর্ণতা পেল না। কর্ণকুহরে প্রবেশ করছে বৃষ্টি, আর অতি নিকটে দাঁড়ানো তন্ময়ের তপ্ত শ্বাস প্রশ্বাসের ধ্বনি। আগাম বার্তাবিহীন একজোড়া ওষ্ঠদ্বয় এসে ছুঁয়ে দেওয়াতে সে স্তব্ধ না হয়ে পারল না। বড় বড় চোখে চেয়ে থাকলো আঁখি দুটির সামনে থাকা মুখপানে। তন্ময়ও চেয়েই। দৃষ্টিতে দৃষ্টি মিলতে বুকের ভিতরটা ধক করে উঠল অরুর। টাল মাটাল হলো শিরা উপশিরা। চেতনা সহ এভাবে চেয়ে থেকে এহেন কাজ করতে পারলো তন্ময়? অরু না পারল সরতে, আর না পারল চেয়ে থাকতে। ঝট করে বুঝে নিল চোখ জোড়া। তন্ময় নিমেষেই কোমর ছুঁয়ে টেনে নিজের কাছে নিয়ে আসলো। সেদিনের মতো শুধু ওষ্ঠ ছোঁয়াতে সীমাবদ্ধ থাকলো না,
আজ মত্ত হলো মাতোয়ারা হলো, সাত বাবার নৃত্যে মজলো। বারংবার নড়ে চড়ে ওঠা ছোট্ট খাট্ট দেহখানা সে যত্নে নিজের সঙ্গে লেপটে নিল। চুলের নিচে গলিয়ে ঘাড়ের নরম অংশটুকু শক্ত করে ধরলো, নিজের আওতায় এনে উঁচু করে নিল। অরুর হাত দুটো ঠিক তন্ময়ের বুকের মধ্যেখানে টি শার্টের অংশভাগ তীব্র শক্তিতে আঁকড়ে ধরে রেখেছে। ওষ্ঠাধর স্পর্শনের তীব্রতার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে। মুষলধারা বর্ষণের গতি, তন্ময়ের বুকের কাছটায় থাকা হাত দুটোর শক্তি, অনাকাঙ্ক্ষিত অনিবার্য এই মুহূর্তটিতে অরুর উঁচু করে রাখা পা জোড়া এ যাত্রায় শক্তি হারালো, নিথর হলো। বেসামাল ধাঁচে পেছন চলে এলো দুপা। এতে চুম্বনে বাধা সৃষ্টি হয়নি। সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে অরুর পায়ের তালে তাল মিলিয়ে তন্ময়ও পিছু এসেছে। অনুরাগের বশে পরস্পরের ওষ্ঠাধর স্পর্শনে বাধা হয়ে বেয়ে চলেছে বৃষ্টির ঠান্ডা জলের এক একটি ফোঁটা। দীর্ঘতম চুম্বন দৃশ্য থামে সবে। তন্ময় ওষ্ঠদ্বয় ছাড়ল, তবে সরল না, অরুকে ছাড়ল না, নিজের কাছে অতি নিকটে যত্নে রাখলো। ওর বন্ধ চোখের পাতাতে আঙ্গুল বোলালো। সাগরের থেকেও গভীরতম হলো তার কণ্ঠের সুর। আমি আমি তোর ছাড়া অন্য কারো নই, হতেই পারি না। ওর চোখ মেলে যাওয়ার সাহস, স্পর্ধা কিংবা হৃদয়ের তাড়না পেল না। শক্ত করে বুঝে রাখলো আখি পাতা। তীর তীর করে কাঁপছে তার বৃষ্টির জলে ভেজা অতি রক্তিম ওষ্ঠদ্বয়। পুনরায় ওই ওষ্ঠে মত্ত হওয়া থেকে নিজেকে দমন করলো তন্ময়। দৃষ্টি ফের নিল অরুর বন্ধ চোখে। ধীরতম কণ্ঠে আবদার ধরে, টাকা চোখ মেল। অরু মাথা নাড়ায়, যার অর্থ দাঁড়ায় না। তন্ময় ওর ফোলা ফলা গাল ছুঁয়ে বলল, কেন না? আমি তো শাহজাহান আরাফির সুগভীর চোখের ভেতরটা দেখতে চাচ্ছি। অরু চট করে চোখ মেলে চাইল, যেন নিশ্চিত হতে এই কণ্ঠ, এই বাক্যের মালিক আদতেও তার তন্ময় ভাই কিনা। যে ব্যক্তি সর্বদা তাকে কাছে রেখেও দূরে ঠেলে দিয়েছিল, যত্নে করে অযত্নকৃত প্রত্যাখ্যান করে চলেছিল, তন্ময় ওই সুগভীর নয়নে চেয়ে বিড়বিড়িয়ে ওঠে। এই তো সেই চোখ, যেখানে চাইলে আমি সাত সমুদ্র দেখতে পাই। প্রেম সাগরের সাত সমুদ্রের অতলে ডুবে যাই। দীপ্তর উচ্চ কণ্ঠ ভেসে বেড়াচ্ছে দেওয়ালে দেওয়ালে। বাচ্চা বাচ্চা কণ্ঠটি কর্ণগোচর হতে মশরে ওঠে অরু। এক ঝটকায় সরে আসে তন্ময়ের উচ্চ তাপজনিত দেহখানা ছেড়ে। শীতলতার চাদরে ল্যাপটানো অঙ্গ প্রত্যঙ্গে এ যাত্রায় ভয়ের বিচরণ ছেয়ে গেল। আতঙ্কে ছোটখাটো মুখমণ্ডল এইটুকুন হয়ে এসেছে। তাড়াহুড়া পদচারণ ফেলে চতুর্দিক ছুটছে, আত্মগোপনের আপ্রাণ প্রয়াস। তন্ময় ব্যাকুলতম প্রেয়সীর চঞ্চলতা নিত্যকার মতো নিশ্চুপ মুখে নির্নিমেষ চোখে দেখল। অগোচরে বিশেষ ভঙ্গিতে হাসল। এতটা ভয় পাবার মানে আছে কি? শাহজাহান তন্ময় দাঁড়িয়ে, অর্থাৎ সে নিজে উপস্থিত থাকতে মেয়েটা কিনা এক বাচ্চা ছেলেকে ভয় পাচ্ছে, এও তাকে দেখতে হলো এই চোখে। ওরও ইতিমধ্যেই ছাদের এক কোণে আধারেতে নিজেকে আড়াল করে নিয়েছে। শ্বাস পর্ব নেওয়া দেওয়া বন্ধ প্রায়। দীপ্ত গুনগুন সুরে গান গাইতে গাইতে উঠে এসেছে এ যাত্রায়। ঝাঁকড়া চুলের মাথাটা ঢোকালো ছাদের দরজা চিরে। তন্ময় মানব ছায়া ফেলে দাঁড়িয়ে নিজে লম্বাটে দেহ নিয়ে। দীপ্ত বিচক্ষণ নয়নে এক পলক তন্ময়ের পানে চেয়ে নিল। পর মুহূর্তেই পরিপূর্ণভাবে সম্পূর্ণ ছাদে দৃষ্টি ঘোরালো। অরুকে দেখতে না পেয়ে প্রশ্ন করলো, ওরপি কোথায় ভাইয়া? বাগানে। দীপ্ত সন্দিহান বড্ড। পুনরায় এক পলক ছাদের আনাচে কানাচে নজর ঘুরে ফিরে থামলো তন্ময়ের ওপর। বোকা ঝোঁকা চোখে চেয়ে বলল, বাগানে? বৃষ্টির মধ্যে বাগানে? তবে আমি তো 30 মিনিটস পূর্বে ছাদে আসতে দেখলাম। নামলে নিশ্চয়ই খেয়াল করতাম। লিভিং রুমেও তো বসেছিলাম, আর্ট করছিলাম। আর্টে কনসেন্ট্রেশন ছিল, তাই দেখিসনি। দীপ্ত বয়স্ক বৃদ্ধার মতো হিসেব নিকেশ করে ভাবলো। বোঝার ন্যায় মাথাটা দোলালো, নাক দিয়ে হুম ধ্বনি তুলল।
হতে পারে, এক্ষুনি চাচুকে গিয়ে জানাচ্ছি ওরপি বৃষ্টিতে ভিজছে। দিবে বোকা, বেশ হবে তখন, জ্বর বাঁধলে বুঝবে ঠেলা। দীপ্ত যেন এই সুযোগটিকে হাতে নাতে ধরতে চাইছে, বিচার দিতে তৎক্ষণাৎ ছুটে চলে গিয়েছে। তন্ময় ঘুরে তাকায় অরুর আত্মগোপনের জায়গাটিতে। অন্ধকারে দেখতে চায় মেয়েটির মুখের এক একটি পরিবর্তন। অরু বেরিয়ে এলো তক্ষুনি। আরে আরে দুবার চাইল তন্ময়ের মুখপানে। নিশ্চুপ নিস্তব্ধ আঁখি দুটির ঘন ঘন পাপড়ি ঝাপটে নিচ্ছে। ওষ্ঠতে ওষ্ঠ চেপে রেখেছে নিবিড়ভাবে। তন্ময় এগুলো ওর দিকে, দুপা এক পা ফেলে অগ্রসর হচ্ছে। অরু চেঁচালো এই মুহূর্তে। ধরফরিয়ে ওঠা বুকখানা চেপে বলল, আমাকে ডাকা হচ্ছে? বলেই সে দৌড় লাগালো। দৌড়ের গতি এতটাই দারুণ যে এই দৌড়ে নিশ্চিত স্কুল কলেজের দৌড় প্রতিযোগিতায় প্রথম হতো। আগে পেছনে কিংবা ডানে বামে তাকানোর প্রয়োজন বোধটুকু অবধি করেনি। তন্ময় মুচকি হেসে মাথা নত করে তাকায় ডান হাতটার পানে। এই হাতেই তো ওই প্রফুল্ল বদন ছুঁয়েছিল এই যাবৎ। আর এই ঠোঁট দ্বারা তন্ময়ের আফসোস লাগলো এ যাত্রায়। সেও ওই রক্তিম ওষ্ঠদ্বয় দেখতে পারল না। পূর্বেই মেয়েটা পালিয়েছে। অভিমান, রাগ, ভুল বোঝাবুঝি কি ভেঙেছে ওর? অরুর অভিমান যে বড্ড ভয়ঙ্করতম। হঠাৎ করে ছাদের দরজার সামনে অরু এসে হাজির হলো। শ্বাস প্রশ্বাস নেওয়ার গতি দ্রুত। কোনো মতে ছটপটে কণ্ঠে বলল, ঠান্ডা লাগবে, চলে আসুন। কথাটুকু বলেই পুনরায় ছুটে চলে গেল। তন্ময়ের শোন শব্দটি বাতাসে ভেসে বেড়ালো। যার উদ্দেশ্যে ছোড়া হলো সে ব্যক্তি শোনার সময় পেল না। তন্ময় আর এক দফায় হাসল, স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল। যাক, প্রেয়সীর অভিমান ভেঙেছে তাহলে। রাতভর বর্ষণ চলল। হিমশীতল হাওয়ারা এক চিত্তে বইতে থাকলো। রিমঝিম বাতোয়ারায় মত্ত বৃষ্টির ধ্বনি শাহজাহান বাড়িটা জুড়ে। আকস্মিক আধারে আসমান চমকে সাদা হয়ে উঠছে। বজ্রপাত হচ্ছে ক্ষণে ক্ষণে শব্দ তুলে। জানালাটা সম্পূর্ণরূপে খোলা। শুভ্র রঙের পর্দাগুলো উড়ছে নৃত্যের চিত্তে। বাতাসে বাতাসে লেপ্টে ঘরে প্রবেশ করছে বৃষ্টির জল। ফ্লোর অনেক অংশে ভিজে গিয়েছে। সেদিকে ধ্যান নেই তন্ময়ের। সে অবলীলায় বুকের দিকটায় বিছানায় লেপ্টে উবুর হয়ে শুয়ে। কোমরে পড়ে আছে পাতলা কম্বলটা। উদম দেহখানা দৃশ্যমান। দেওয়াল ঘড়িতে ভোরের 6টা। বাইরেটা অন্ধকার আচ্ছন্ন ভাব। নিশ্চুপ নিস্তব্ধতা সবটা জুড়ে। মাথার উপরের ফ্যানটাও বন্ধ। রাতের শেষ ভাগ নয়ন চুগলে তন্ত্রারা ধরা দিয়েছে তন্ময়ের। এই কারণ বশত আজ আর সকাল সকাল ঘুম ভাঙবে না তার। হলোও তাই। ঘড়ির কাঁটা ঘুরে এলো 9টাতে। এ যাত্রারও তন্ময় গভীর ঘুমে আচ্ছন্ন। হবে না, টানা কিছুদিন তার ঘুম হয়নি। চিন্তিত বিদ্রোহ হৃদয় নিয়ে উদাস হতাশ হয়ে ঘুরে বেড়েছে। কাজকর্ম উঠেছে লাটে। কোনো কিছুতেই মন বসাতে পারেনি। তার ব্যক্তিত্ব, তার ধৈর্য সবকিছু অরুর সামনে বৃথা হয়ে দাঁড়ায়। এই একটা পুচকে মেয়ের সামনে সে স্তম্ভিত হওয়া ছাড়া আর কোনো পথ খোলা দেখে না। দেখবে কিভাবে? তাকে এমনভাবে নিজের ছোট হাতের ছোট বাচ্চাটা আঙ্গুলে পেঁচিয়ে নিয়েছে যে এ জীবনে তার মুক্তি নেই। অবশ্য তন্ময় মুক্তি চাই না। সে এভাবে চিরজীবন আটকে থাকতে চায়। আশ্চর্যজনক বিষয়টা হলো আজ তাকে কেউ ডাকেনি, ঘুম ভাঙানোর প্রয়াস করেনি। কেন? তন্ময়ের তন্দ্রার ঘোর সামান্য কেটে গেছে আপাতত। সে আধশোয়া হয়ে বসেছে। তাকালো দেওয়াল ঘড়ির দিকে। মস্তিষ্ক এখনো স্লো পেস্টে চলছে যেন। দরজাটাই ছোট্ট খাট্ট একটা করাঘাত পড়ল। তন্ময় ঘুমে বসে যাওয়া গম্ভীর কণ্ঠে সাড়া দিবে পূর্বে একটি বড় কালো চুলের মাথা ঢোকে আচমকা। দৃষ্টি মিলিত হয়। মিলতেই মাথাটা মুহূর্তেই বেরিয়ে যায় 100 ডিগ্রি গতিতে। তন্ময় হেসে ওঠে, গলা উঁচিয়ে ডাকে। আয় রে। অরু ঢুকলো না। ধীর কণ্ঠে বাহিরে দাঁড়িয়ে থেকে জানায়, বড় মা কফি পাঠিয়েছে। দেখে যায়। অরু তখনও বাহিরে দাঁড়িয়ে, ভেতরে আসছে না। তন্ময় আগ্রহী চোখে চেয়ে। সে ভেবে রেখেছিল অরু আজ সারাদিন হয়তো
তার ত্রিসীমাতে আসবে না। লজ্জায় লাল নীল বেগুনি হয়ে পালিয়ে বেড়াবে। তবে তাকে ভুল প্রমাণ করে সাত সকালে স্বস্তি মুখখানা নিয়ে হাজির। এত মেঘ না চাইতেই জলের হদিশ পাওয়া তন্ময় আর ডাকল না, অরুকে সময় দিল। ঠিক মিনিট খানিক সময় নিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলো অরু। মিনমিনে পদচারণ ফেলে আসছে, এদিক ওদিক অর্থাৎ ডানে বামে ওপরে নিচে তাকানো হচ্ছে, শুধু তন্ময়ের পানে দৃষ্টি ফেলছে না। তন্ময় হাত বাড়ালো, বলল, কফি দিবি না? অরু তৎক্ষণাৎ এগিয়ে ধরল। তন্ময় কফির মগটা নেওয়ার সময় অনুদ্দেশমূলক স্পর্শ করলো অরুর কম্পিত হাত জোড়া। কাঁপতে থাকা নরম হাত দুটো এ যাত্রায় ঠকঠক করে কেঁপে উঠল যেন। ঠান্ডা কফির মগ ছুঁয়ে তন্ময় নির্বাক, এক চুমুক খেয়ে বাক শক্তিহীন। এ কফি নাকি শরবত? অরু লুকিয়ে অগোচরে বারংবার চাইছে। তন্ময়ের বুঝতে আর বাকি রইল না কফিটা কে করেছে। সে সেই কফি নামক শরবতটুকু পান করতে থাকলো। অরুর মুখশ্রী সূর্যমুখী ফুলের ন্যায় ফুটে উঠেছে, ছিলিক মারছে কালো মণি যুগল। তন্ময় বহু কষ্টে গিলল আর এক চুমুক, অরুর দিকে তাকালো, শুধালো, কফি নিয়ে লুডো খেলতে বসেছিলি? অরু ফ্যাল ফ্যাল করে চাইলো। লুডো কিভাবে খেলে কফি নিয়ে? তাহলে এত ঠান্ডা কেন? অরু জিহুব্বা কামড়ালো, হাত বাড়ালো দ্রুত। আমি গরম করে এনে দিচ্ছি দিন। তন্ময় ফেরত দিল না, পান করতে থাকলো। এক ফাঁকে বলল, এখন থেকেই ঠান্ডা কফি খাওয়া শিখি, ভবিষ্যতে তো ঠান্ডা কফি খেতে হবে মনে হচ্ছে। অরু বুঝলো না যেমন। সরু চোখে চেয়ে পরপর মুখের রং বদলালো। বলদটা কি ভাবলো কে জানে। মুখে ওড়নার একাংশ চেপে দৌড়ে বেরিয়ে গেল। তন্ময় দীর্ঘশ্বাস ফেলে কফিটা দেখল, চোখ মুখ খিচে এক টানে গিলে ফেলল। শীতল হয়ে যাওয়া কফিটা খেয়ে তন্ময়ের সর্বাঙ্গ গুলিয়ে ওঠে, দেহের সমস্ত অংশ জুড়ে কুৎসিত শিহরণ বয়ে যায়। লম্বা একটি সময় ধরে থমকে চোখ মুখ বুজে পড়ে রয়। চিনি হয়তোবা বয়ামে যতটুকু ছিল সবটুকুই কফিতে ঢেলেছে, না হলে এতটা মিষ্টি কিভাবে হয়। এহেন মিষ্টি ধাঁচের কফি খাওয়ার অভিজ্ঞতা তন্ময়ের এই প্রথম। সামনে আরো কত রকমের অভিজ্ঞতা উপভোগ করতে হয় তা এক সৃষ্টিকর্তাই জানেন। বমি ভাবটা কেটে যেতেই বিছানা ছাড়লো, ফকফকে সাদা ফ্লোরে পদচারণ ফেলে উঠে দাঁড়ালো। জানালার সম্মুখে এসে বাইরে তাকালো। সূর্যের ঈষৎ দেখা মিলল এই বেলায়। সূর্যের দ্যুতি ছড়িয়ে বাগানটি লোভনীয় দৃশ্যে পরিণত হয়েছে। সাত সকালে বন মস্তিষ্ক নিপুণভাবে চমৎকার করতে এই দৃশ্যটুকু নিঃসন্দেহে কার্যকরী এই বাগানের চেয়ে বাগানের মালিনীর সুশ্রী মুখমণ্ডল অবশ্য আরও দৃঢ়ভাবে কার্যকরী। এ যাত্রায় তার উষ্ণ অনুভূতির ছন্দ পতন ঘটাতে সেলফোন ভাইব্রেট হতে লাগলো। বড় বড় ইংরেজি অক্ষরে বন্ধু মাহিনের নাম ভেসে উঠল। সাত সকালে ঠিক কী কারণে তাকে কল দিচ্ছে ভাবার সময় নিল না। কল রিসিভ করে ফোন কানে গুছল। ওপাশে মাহির নিত্যকার হাবভাবপূর্ণ উচ্চ কণ্ঠে প্রশ্ন ছুড়ল। কই তুই? তন্ময় নির্বিকার গলায় জানালো, বাসায়। আশ্চর্যের সপ্তমে পৌঁছলো যেন মাহিনের স্বর। বাসায়? তাও আজকে? কারণ কি? তোর প্রেয়াসীর মনোমালিন্য গলে গেছে? এহেন প্রশ্নের সম্মুখে তন্ময় নির্লিপ্ত। তুই কোথায়? তোকে খুঁজতে এসেছিলাম তোর অফিসে, এখন ফিরে যাচ্ছি। সন্ধ্যায় বেরোবি, তখন বলবো। ওপাশ হতে লাইন কেটে দেবার ধ্বনি কর্ণ গোচর হলো। সেলফোন বিছানায় ছুঁড়ে তন্ময় ওয়াশরুমে ঢুকলো। দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে তোয়ালে হাতে বেরুতেই দেখলো অরুকে বিছানা গোছাচ্ছে। বিছানা গোছানো ওর বাহানা মাত্র, নজর ঘুরে ফিরে তার পানেই নিবদ্ধ করছে। তন্ময় অবলীলায় ঈষৎ অদেখা হাসে, তোয়ালেতে মুখ পুছতে নিয়ে আয়নার সম্মুখে দাঁড়ায়। অরু ইতস্ততভাবে আড়ে আড়ে দুবার চেয়ে প্রশ্ন করে বসে, আপনি আজ বাড়িতেই থাকছেন বুঝি? তন্ময় আয়নাতে নজর ফেলে দেখে নিজের অবাধ্যগত বলদটাকে, ভ্রু তুলে শুধায়। তুই চাচ্ছিস না আমি থাকি? অরুর সরু চোখজোড়া বড় হয়ে এলো। কেন চাইবো না? তন্ময় উদাস হবার ভান ধরল। চাইবি বুঝি? কেন?
কথার মারপ্যাচ খেয়ে অরু থমকালো, বিমূঢ় হলো, এলোমেলো নয়নে এদিক ওদিক চাইলো, তোতলানো গলায় বিড়বিড়িয়ে বলল, কত রং, এক এক সময় এক এক ভাবভঙ্গি থাকছেন নাকি বললেই হয়। তন্ময় দুর্লভ হাসলো এ যাত্রায়, গম্ভীর কণ্ঠখানা ফিনফিনে পাতলা শোনালো। থাকছি, বাড়িতেই আছি আজ। অরুর পাতলা পেলব ওষ্ঠদয় জুড়ে রিনিঝিনি হাসির বিচরণ। ওই হাস্যকর ওষ্ঠদয়ে দৃষ্টি পড়তেই তন্ময়ের হৃদয় ধক করে উঠল। গতকাল রাত্রির ঘনিষ্ঠ মুহূর্ত নয়ন যুগলের সামনে ভেসে উঠল। ছোটখাটো মেদহীন মসৃণ দেহ ছোঁয়ার অনুভূতি এখনো সতেজ, ওষ্ঠতে ওষ্ঠ মিলনের অনুভূতি স্পষ্টভাবে চেতনা জুড়ে। সাদা দাঁতে ঠোঁট পিষে তন্ময় আর চোখে চাইল। ওর ফোলা ফোলা গালজোড়া হাসির তালেতে লোভনীয় দৃশ্যে রূপান্তরিত হয়েছে। তন্ময়ের ইচ্ছে করলো দূরত্ব ঘুচিয়ে গাল দুটো টেনে ধরতে, এক চিত্তে কিছু চুমু বসাতে পারলে হৃদয় প্রশান্তি অনুভব করত। তবে ক্ষণিকের প্রশান্তি লোভনীয় হলেও সেই লোভের ডাকে সে সাড়া দেবে না। ওটা ভীষণ ছোট, এসব কুকর্মিত কাজকর্ম মেয়েটার অষ্টাদশী হৃদয়ে তুফান বইয়ে দেবে। তারপর পড়াশোনা যাবে গাঙে ভেসে, দেখা যাবে তাকেও ভয় টয় পাবে না, কথাবার্তা শুনবে না। এই যুবতী মেয়েদের আন্ডার কন্ট্রোলে রাখা প্রয়োজন। এই বয়সটা সকল ধ্বংসের শুরু। সে বিমর্ষ গলায় প্রশ্ন করল। কলেজ যাসনি কেন? ওরও চুপসে গেল, ভেবে চিনতে জবাবে বলল, আপনিও তো অফিস যাননি। তাহলে তো যাওয়া উচিত ছিল। ওরও চেঁচিয়ে উঠল, না, একদমই উচিত ছিল না। আমি আজ ছুটি নিয়েছি, মাথা ব্যথার জন্য চাচু নিয়ে দিয়েছে। বিশ্বাস না হলে চাচুকে জিজ্ঞেস করেন। তন্ময় কঠোরভাবে তাকানোর প্রয়াস চালালো। রেগুলার ক্লাস অ্যাটেন্ড করবি, কোনো প্রকার ফাঁকিবাজি চলবে না। ওরু মিটিমিটি হেসে মাথা দোলালো, জানালো, আমি আজ গরুর মাংস রান্না করব। তন্ময়ের ভালো লাগা, ভালোবাসা, স্নেহ, আদর, আকাঙ্ক্ষা, আকুলতা হুড়মুড়িয়ে খোলা জানালা দ্বারা পালালো। আতঙ্কে ধরপড়িয়ে উঠল বুকের ভিতরটা। অবিশ্বাস্য গলায় নিশ্চিত হতে শুধালো। তুই রান্না করবি? তন্ময়ের আতঙ্কিত কণ্ঠ অরুর কর্ণ কুকুরে প্রবেশ করলো না। সে পুনরায় ব্যস্ত হলো বিছানা গোছাতে। গোছানোর এক ফাঁকে বলল, আমি গরুর মাংস রান্না শিখেছি, আজ দুপুরে রান্না করব। তন্ময়ের ভ্রুদয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়ল। হাত পুড়িয়ে ফেলার ধান্দা? অরু আত্মবিশ্বাসী গলায় জানালো। আমি শিখেছি, রান্না করতে পারবো। এতটুকু বলার পর কণ্ঠ খাদে নামিয়ে বাকিটুকু বলে ফেলল এক নাগারে। আর এভাবেও ভবিষ্যতের জন্য তো আমায় শিখতে হবে। তন্ময়ের বুঝতে আর বাকি রইল না, এই গরুর মাংসের তোড়জোড় কার জন্যে হচ্ছে। নস্টালজিক অনুভূতি হলো তার। পর মুহূর্তেই চিন্তিত। অরুর রান্না বান্নার করুণ অবস্থা। ঠিকঠাক রান্না করলেই হয়, না হলে আজ তার প্রিয় খাবার অপ্রিয়র তালিকায় যুক্ত হবে। প্রেয়সীর উত্তেজনায় ঘি ঢালতে তন্ময় কোনো রকমে বলল, অল দ্য বেস্ট। আত্মবিশ্বাসের সঙ্গে অরু গদগদ ভঙ্গিতে মাথা দোলালো। ছোট করে খেতে আসুন বলে প্রফুল্ল বদনে বেরিয়ে গেল। তন্ময় দীর্ঘশ্বাস ফেলল। কফি খেয়ে পেট গুলিয়েছে, গরুর মাংস খেয়ে পেট ঝলসে না গেলেই আলহামদুলিল্লাহ। সকালের নাস্তা করতে তন্ময় রুম ছেড়ে বেরোলো। সিঁড়ি বেয়ে নামতে নিয়ে দেখলো লিভিং রুম জুড়ে নিস্তব্ধতা, শূন্যতা। মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব অফিসে চলে গিয়েছেন, দীপ্ত স্কুলে, সাবিহা রুবি এ সময় ইউনিভার্সিটিতে। আকাশ ইদানিং ওহির সাহেবের সঙ্গে কাজে বেরোয়, তাই বাড়িঘর এই সময়টাতে ফাঁকা থাকে। তন্ময় সোজা ডাইনিংয়ে চলে এলো। জবেদা বেগম ছেলেকে দেখতে পেয়ে গলা তুলে শুধালেন, কি দিব খেতে? ঘি দিয়ে পরোটা আছে বানানো, সাথে দুরকম ভাজি। যা আছে তাই দাও। মিনিট খানেকের মধ্যেই অরু প্লেট হাতে হাজির। দুটো প্লেট দেখে ভ্রু তুলে তন্ময় প্রশ্ন করলো, ব্রেকফাস্ট করিসনি? অদর হতে জবাব দিলেন সুমিতা বেগম। তোমার চাচু কত করে নাস্তা করতে বললেন, করলে না? এখন বেলা কয়টা? এখন বসবে খেতে?
তন্ময় পাশের চেয়ারটা টেনে দিল। ওরও ঝটপট টেনে দেওয়া চেয়ারে বসলো। তন্ময়কে পরোটার প্লেট এগিয়ে দিল। নিজে ত্বরান্বিত ভঙ্গিতে খেতে শুরু করলো। ওর খাওয়ার ধরনে বোঝাই যাচ্ছে ক্ষুধার্ত ছিল। তন্ময় 2 আঙ্গুলের সাহায্যে ওরুর কপালে টোকা মারল। এত খিদে পেলে সকালে খাসনি কেন? না খেয়ে থাকার মানে কি? আর যদি এমন না দেখি, বোঝা গেল? ওরু পরোটা মুখে পুরে মাথা দোলালো, যার অর্থ সে বুঝেছে। ব্যস্ততায় খেতে নিয়ে খাবার তালুতে উঠল। তন্ময় চটজলদি 1 গ্লাস পানি এগিয়ে দিল। পানিটুকু গিলে নিয়ে ওরুখানি খাওয়ার গতি কমালো। আর চোখে চাইল পরিপাটি তন্ময়ের দিকে। জবেদা বেগম এলেন, তন্ময়ের উদ্দেশ্যে বললেন। বাবা, তুই বাসাতেই তো আছিস, তাই না? তন্ময় খেতে নিয়েই জবাব দেয়। কোনো দরকার ছিল? হ্যাঁ রে, একটু বাজারে যেতি, কিছু তাজা সবজি লাগবে। যেই বাড়ি থেকে এলাম সে বাড়ির বাড়িওয়ালা রাহানুমা আফাকে দাওয়াত করেছিলাম। মেয়েটা নিয়ে আজ আসবে জানিয়েছে। ভালো মন্দ রান্নাবান্না তো করতে হয় নাকি? ওরু খাওয়ার এক ফাঁকে প্রশ্ন ছুড়ল। ওনার মেয়ে আছে বুঝি? কে সে? রেবেকা, সাবিহার সাথেই তো পড়তো, চিনিস না? এখন চিনলাম। তন্ময় বলল। লিস্ট করে দাও কি কি প্রয়োজন। জবেদা বেগম দ্রুত পায়ে ছুটে চলে গেলেন লিস্ট করতে। ওরু এই ফাঁকে সুকৌশলে বলল। আমিও যাব। তুই যে কি করবি, যাওয়া লাগবে না। পরোটার শেষটুকু মুখে ঢুকিয়ে ওরু উঠে দাঁড়ালো। আমি রেডি হয়ে আসছি। 20 মিনিটের পথ অতিক্রম করলেই 2টো মল আছে। তন্ময় সেখানেই চলে যেত বাজার সদাইয়ের জন্য। তবে জবেদা বেগম পূর্বেই ছেলের হাবভাবের সঙ্গে পরিচিত বলে দৃঢ়ভাবে বলে দিয়েছেন এলাকার বাজার হতে তাজা শাকসবজিগুলো নিয়ে আসতে। তাদের এলাকার বাজার আবার বেশি দূর নয়, 10-15 মিনিটের রাস্তা কেবলমাত্র। এই সময়ে বাজারে তরতাজা শাকসবজি উঠেছে। অগত্যা বাধ্য পুত্রের ন্যায় তন্ময় বাজারের উদ্দেশ্যে বেরোলো। ওরও তার পাশেই শান্তশিষ্ট পদচারণ চালিয়ে হাঁটছে। ছোটোখাটো উচ্চতার সে তন্ময়ের কাঁধের সামান্য নিচুতে পড়ছে। সূর্যের তাপমাত্রা তখন ক্ষীণ, নরম বাতাস বয়ে চলেছে। আবহাওয়া চমৎকার, দুজনের হাঁটার গতি সাধারণ কোমল। নিপুণভাবে হেঁটে যাবার তালের এক ফাঁকে অরুকে খেয়াল রাখছে তন্ময়। সুকৌশলে অরুকে সুরক্ষিত পাশটায় হাঁটতে দিয়ে সে হয়েছে দৃঢ় দেওয়াল। চলার পথে সুপরিচিত অনেকের সঙ্গে দেখা হচ্ছে। তন্ময় ভদ্রতার খাতিরে থেমে থেকে 2 বাক্যের আলাপ জুড়ছে। অরু চুপচাপ পাশেই দাঁড়িয়ে থাকছে সেই সময়টুকু। তন্ময় বাদে ওর আর কোনো প্রকার কোনো কিছুতেই মাথা ব্যথা নেই। মেয়েটার এহেন উদাসীনতা উপলব্ধি করে সে অগোচরে ঈষৎ হাসল। এই সময় বাজারে কিঞ্চিত ভিড়ের হইচইয়ের দেখা মিলল। তন্ময় পকেট থেকে লিস্টের কাগজ বের করলো। চারিপাশে বিচক্ষণতার দৃষ্টি ফেলে তাকালো। অরুর তুলতুলে নরম ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। এগুতে এগুতে সতর্ক করলো। পাশে পাশে থাক। অরুর অষ্টাদশী হৃদয়ে তখন উষ্ণ পরশের তীক্ষ্ণ অনুভূতির বিরাজ। সে কোনো মতে 2 বার মাথা নাড়ালো। এক চিত্তে চেয়ে রইল পুরুষালী হাতের মুঠোতে থাকা তার ছোটোখাটো হাতখানার পানে। 2টো একত্রিত হওয়া হাত ছোড়ার দৃশ্যটুকু নির্নিমেষ উপভোগ করল। তন্ময় তখন ব্যস্ত কেনাকাটাতে। গুনে গুনে 20 মিনিট বাজারে চলে গেল। তালিকায় থাকা শাকসবজি নেওয়া হতেই একটি রিকশা থামালো। অরু উঠে বসতেই তন্ময় পাশে উঠে বসল। 2 হাতে তার শাকসবজির ব্যাগ। তন্ময় এ যাত্রায় উপলব্ধি করলো অরু উসখুস করছে, আরে আরে চেয়েই চলেছে। এবারে ভ্রু তুলে দৃষ্টিতে দৃষ্টি মেলাতেই অরু চোরের মতো এলোমেলো দৃষ্টিতে এদিক ওদিক তাকাতে লাগলো। তন্ময় নিবিড়ভাবে ওর সুশ্রী মুখমণ্ডল দেখে শুধালো। কিছু হয়েছে? অরু অকপটে জবাবে মাথা নাড়ালো, যার অর্থ বোঝালো কিছুই হয়নি। মুখে সে কুলুপ এঁটে থাকলো। তন্ময় জিজ্ঞাসু দৃষ্টিতে তখনও চেয়ে, যেন দৃষ্টিতেই বলছে দ্রুত বল কি হয়েছে। অরু আর চোখে চেয়ে এ যাত্রায় মুখ খুলল। কিছু হয়নি, আমি শুধু দেখছিলাম। তন্ময় নির্বিকার হাবভাবে বলল। আমাকে নাকি? বিরক্ত গলায় জানালো। আশপাশটা দেখছিলাম। তন্ময়ের কণ্ঠ জুড়ে নির্লিপ্তের ছাপ।
ও আচ্ছা, কেমন লাগলো আশপাশটা? সুদর্শন তো? অরুর মেজাজ বুঝি খারাপ হলো। কণ্ঠস্বরে একরোখা তেজি ভাব 2 ধাপে উচ্চ মাত্রায় পৌঁছলো। আশপাশ সুদর্শন হয় কিভাবে ভাইয়া? সুদর্শন পুরুষদের সৌন্দর্য বর্ণনাতে ব্যবহার করা হয়। আমি তো আমার আশপাশে কোনো সুদর্শন পুরুষ দেখতে পারছি না। তন্ময় ভ্রু নাচিয়ে প্রশ্ন করে বসলো। ইউ শিওর? অরু অন্য পাশে ফিরে তাকিয়েছে ইতিমধ্যেই। ওর কালো ঘন চুলগুলো ছুটিতে বাঁধা, ওড়নার এক অংশ তার কোলে পড়ে। অরুর মুখশ্রীর এক পাশটা তন্ময় দিব্যি উপভোগ করলো। লালাভ গাল দুটো জাহির করছে অরু লজ্জিত। অরু লাজুক হাবভাব লুকোনোর বৃথা প্রচেষ্টা সে দারুণভাবে তৃপ্তি সহকারে ভক্ষণ করলো। এবারে রিকশাটা এসে থামলো শাহজাহান বাড়ির সামনে। অরু তৎপর নেমে এলো, আগে ভাগে ভিতরে চলে গেল। দারোয়ান চাচা ছুটে এলেন, কক্সবাজারের ব্যাগগুলো দুহাতে তুলে নিলেন। নিজ উদ্যোগে অগ্রসর হলেন ভেতরে। রিকশা ভাড়া মিটিয়ে তন্ময় ভেতরের উদ্দেশ্যে হাঁটা ধরল। অরু রান্নাঘরে ছুক ছুক করছে। গরুর মাংস রান্না করতে যাওয়ার ভূতটুকু এখনো মস্তিষ্ক হতে বিতাড়িত হয়নি। সমিতা বেগম গলা তুলে বললেন, গরুর মাংসগুলো কেন নষ্ট করতে চাইছিস? হ্যাঁ, আজ মেহমান আসবে, আবল তাবল কাজকর্ম অন্য একদিন করিস। অরুর ভোতা মুখটুকু দেখে তন্ময়ের হৃদয় নরম হলো, মায়া লাগলো। একটু না হয় কষ্ট করে খেয়ে নেবে। 10 মিনিটের কষ্ট প্রেয়সীর সম্মুখে নিছক বটে। তন্ময় লিভিং রুমের সোফায় বসতে নিয়েই উচ্চ কণ্ঠে বলল। ইচ্ছে যেহেতু হয়েছে, ওকে রাঁধতে দিন চাচি। সমিতা বেগম অসহায় অনুভব করেন। জবেদা বেগম হেসে বলেন, থাম তো, আমাদের মেয়ের রান্না আমরাই খাবো। মেহমানদের জন্য তো রান্না হচ্ছে। এই অরু, আয় বড় মায়ের কাছে। আমি পাশ থেকে এক টুকরো বলে কয়ে দিব, ঠিক আছে? মুরগি যেভাবে চাল খাই অরু সেভাবেই লাগাতার মাথা দোলালো। ত্বরান্বিত পায়ে এগিয়ে গেল জবেদা বেগমের পাশে। মন প্রাণ লাগিয়ে নিপুণভাবে শিখতে লাগলো গরুর মাংস রান্না। অদূর হতে এই দৃশ্য দেখে তন্ময় ভাবল, খাবারের টেস্ট ভালো না হলেও তার হৃদয় নিশ্চিত আজ প্রশান্তিতে পরিপূর্ণ হবে। দ্বীপ্রাহরিক নামাজের আগ পর্যন্ত রান্নাঘর জুড়ে রান্নাবান্না চলল। তন্ময় নিজ কক্ষে ফিরে এসেছে, ওয়ার্কআউট করে গোসল নিয়ে ফেলছে। ফিনান্সিয়াল মিসম্যানেজমেন্টের বইটা নিয়ে বারান্দায় বসেছে, মনোযোগ সহ সে বইটা পড়ছে। এরই মধ্যে তাকে বিরক্ত করতে 2-3বার দীপ্ত এসেছে। ল্যাপটপ নেবার অজুহাত ধরে সাবিহাও মিনিট খানেক পূর্বে এলো। তৃতীয় জন অর্থাৎ রুবি এলো এখন। তন্ময় তড়িৎ বইটা বন্ধ করলো। গুরু গম্ভীর মুখে গম্ভীর কণ্ঠে ধমকের সুরে শুধালো। কি চাই? রুবি চমকালো, বুঝলো দুজনের দুষ্টুমির অপরাধ তার কাঁধে পড়েছে। অতপর তোতলানো সুরে জানালো, কিছু না ভাইয়া। বলেই সে এক দৌড়ে পালালো। তন্ময় দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। বাসায় সবগুলো বাদর ফিরেছে। এখন আর শান্তি মগ্নতায় বই পড়া সম্ভব নয়। বইটা সেলফে রেখে পিছু ফিরতেই অরুর আদুরে মুখশ্রীর দর্শন হলো। তন্ময় ভ্রু তুলে বলল, আপনার কি প্রয়োজন? অরু মুহূর্তেই মুখ ভেঙালো, হন হনিয়ে বেরিয়ে গেল। চলে যাওয়ার জন্যে এসেছিল বুঝি? কপালে 2 আঙ্গুল ঘষে তন্ময় দীর্ঘশ্বাস ফেলল। দেওয়াল ঘড়িতে নজর পড়তেই দেখলো 2টো বাজলো বলে। সেলফোন হাতে তুলে দেখলো মিসড কল এসে আছে। কল ব্যাক করে কথা বলছিল। ওই সময় দীপ্ত দুয়ার হতেই চেঁচিয়ে ডাকলো, ভাইয়া, মেহমান এসেছে, বড় মা ডাকছে। ডেকেই উধাও সে। তন্ময়ের হাতে কেরানি খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই। কথা শেষ করে তন্ময় কক্ষ ছেড়ে বেরুলো। লিভিং রুম হতে ভেসে আসছে আলাপের উচ্চধ্বনি। সিঁড়ি বেয়ে নামতেই লিভিং রুমে বসা রাহনুমা বেগম এবং রেবেকার সম্মুখে পড়তে হলো। ভদ্রতা সূচক অনুভূতির প্রকাশ ঘটাতে সালাম জানালো। রাহনুমা বেগম হেসে তুলে তন্ময়ের সম্বন্ধিত আলাপ শুরু করলেন। রেবেকা উঠে এসে হেসে প্রশ্ন করল, কেমন আছেন? তন্ময় সাবলীলভাবে বলল। ভালো, আপনি? রেবেকার হাস্য উজ্জ্বল মুখে জানালো। আলহামদুলিল্লাহ। আজ অফিস যাননি? তন্ময় নিজ মনে দীর্ঘশ্বাস ফেলে নিজ মনে বিড়বিড়িয়ে উঠল। প্রেয়সীর মনোমালিন্যতা ভাঙাতে চুমু খেয়েছি,
সেই চুমু খেয়ে আমি ক্লান্ত, তাই আর অফিস যাইনি। মনে অশ্লীল চিন্তা ভাবনা জাহির করলেও মুখে সে জেন্টলম্যান। একদিন ব্রেক নিলাম। অরুর ছায়াও এতক্ষণ আশেপাশে ছিল না, তবে এ যাত্রায় কোথা হতে যেন উদয় হলো। জাসুসের ন্যায় নাক মুখ কুচকে সামনে এসে দাঁড়িয়েছে, সরু চোখে বারংবার রেবেকার মুখপানে চাইছে। জবেদা বেগম হেসে আহ্লাদিত ভঙ্গিতে মেহমানদের ডাইনিংয়ে আসতে বললেন। ইতিমধ্যেই মুফতি বেগম সুমিতা বেগম খাবার দাবার পরিবেশনের কাজে লিপ্ত হয়েছেন। তন্ময় এক পাশে বসলো, তার বাম পাশে এসে বসলো দীপ্ত, ডান পাশে আশ্চর্যজনকভাবে রেবেকা বসেছে। এতে তন্ময় নির্বিকার এবং উদাসীন। বিষয়টা সে খেয়াল করেনি। সে তখনও অদূরে দাঁড়ানো অরুকে দেখছে। চোখ মুখ ওর থমথমে, কাঠখোট্টা দৃষ্টি একবার তার পানে ফেলল। হঠাৎ কি হলো মেয়েটার? রেগে আছে কেন? ওর হাতে রান্না করা গরুর মাংসের তরকারি চাচ্ছে না বলে কি? তন্ময় দেখলো তার থেকে বেশ দূরত্ব বজায় রেখে বসেছে, প্লেট উল্টিয়ে তৈরি খাওয়া দাওয়ার জন্য। সে তো উল্টো আশাতে বসে ওর উদ্বিগ্নতার সহিত তরকারি হাতে তার সামনে হাজির হবে, ক্রমান্বয়ে তাকে খেতে বলবে। সাবিহা গরম গরম ভাত নিয়ে বলল। আমার পাখিটার তরকারি কোথায়? সুমিতা বেগম হেসে বললেন। ওর তরকারি খাওয়ার মতো হবে নাকি? সাবিহা দৃঢ়ভাবে বলল।